Welcome to today's Just Now. Assalamualaikum and welcome to today's Just Now. আজকে আমরা সরাসরি প্রথম আলো পত্রিকা থেকে পত্রিকার অ্যাট এ গ্লান্স দেখব এবং ইংরেজি শেখার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। শুরুতেই আমরা বাম পাশে যে হেডলাইনটি আছে সেই হেডলাইনটির একটু অনুবাদ করার চেষ্টা করব। সংস্কারের জন্য সবাই ঐক্যবদ্ধ হন, এই সুযোগ আর আসবে না। তাহলে দেখুন এখানে প্রথমেই যে অংশটা সেটা হচ্ছে সংস্কারের জন্য, এটা একটা পার্ট, সবাই ঐক্যবদ্ধ হন এটা আরেকটা পার্ট, এবং এই সুযোগ আর আসবে না এটা আরেকটা পার্ট। তাহলে এই বাক্যটার কমা দিয়ে দুইটা পার্ট আছে আর কমার এইখানে আবার দুইটা পার্ট আছে। তো এইটা আমাদের প্রথম শুরু করতে হবে এবং এরপর কিসের জন্য? সংস্কারের জন্য। এইভাবে আপনি শুরুতে এটাও করতে পারেন, শুরুতে এটাও করতে পারেন। যদি শুরুতে এটা করেন তাহলে এখানে একটা কমা দিয়ে সেপারেট করে দিতে হবে যে ফর রিফর্ম কমা, এরপর সবাই ঐক্যবদ্ধ হন। এখানে ঐক্যবদ্ধ হওয়ার অর্থে আমরা বুঝাই কি যে ইউনাইট হন। ইউনাইট হচ্ছে ভার্ব ওয়ান দিয়ে আপনি যদি সরাসরি লিখেন ইউনাইট, সবাই এই শব্দটা আমরা যদি আনতে চাই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে লিখলে শুধু ইউনাইট লিখলেই হয়ে যায়। বাট আপনি যদি সবাইকে আনতে চান তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু ঘুরিয়ে লিখতে হবে যে এভরি ওয়ান শুড ইউনাইট, সবার কি একত্রিত হওয়া উচিত, ঐক্যবদ্ধ হওয়া উচিত অর্থে যে সবাই ঐক্যবদ্ধ হন। এই সুযোগ আর আসবে না, তার মানে দিস অপরচুনিটি উইল নট কাম এগেইন, আর আসবে না। এইভাবে আমরা ট্রান্সলেটটা করতে পারি। তো দেখুন এটাকে যদি আমরা একটু সাজিয়ে গুজিয়ে দিই, দেখুন এখানে আমরা শুরু করতে পারি সংস্কারের জন্য মানে ফর রিফর্ম, সবাই ঐক্যবদ্ধ হন। এটা অনেকগুলো ট্রান্সলেশন করা যায়। আপনি শুরুতে বলতে পারেন ইউনাইট ফর রিফর্ম, আপনি সরাসরি বললেন। এক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আপনি একজনকে বোঝাতে পারেন, সবাইকে উদ্দেশ্য করে বোঝাতে পারেন ইউনাইট ফর রিফর্ম। তো এইভাবে যদি আপনি সবাইকে উদ্দেশ্য করে বলতে চান সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা চেঞ্জ করে এভাবে বলতে পারেন লেটস ইউনাইট, চলুন আমরা ঐক্যবদ্ধ হই ফর রিফর্ম, সংস্কারের জন্য। এভাবে করা যায়। আবার চাইলে আপনি এটা দিয়ে করতে পারেন এভরি ওয়ান শুড ইউনাইট, প্রত্যেকেরই কি ঐক্যবদ্ধ হওয়া উচিত। অথবা আপনি এটা দিয়ে শুরু করতে পারেন কাম টুগেদার ফর রিফর্ম, আসুন আমরা একত্র হই সংস্কারের জন্য। অথবা এটা বলতে পারেন স্ট্যান্ড ইউনাইটেড। এখানে ইউনাইটেড হচ্ছে কি ভার্ব থ্রি, স্ট্যান্ড করবো কীভাবে? ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবো। স্ট্যান্ড ইউনাইটেড ফর রিফর্ম, সংস্কারের জন্য। এই সুযোগ আর আসবে না, এটাকে আমরা বলতে পারি দিস অপরচুনিটি ওন্ট রিটার্ন এগেইন, আর আসবে না। অথবা আপনি এখানে বলতে পারেন দিস অপরচুনিটি উইল নট কাম ব্যাক, আর ফিরে আসবে না, এভাবে বলতে পারেন। অথবা আপনি চাইলে কিন্তু এভাবে করতে পারেন যে সাচ অ্যান অপরচুনিটি মেই নেভার কাম ব্যাক, এমন একটা সুযোগ সাচ অ্যান অপরচুনিটি মেই নেভার কাম ব্যাক, আর ফিরে আসবে না, কখনই আসবে না। আবার এইভাবে বলতে পারেন যেহেতু আমি বলছি সংস্কারের জন্য সবাই ঐক্যবদ্ধ হন, কেননা অ্যাজ দিস অপরচুনিটি মেই নেভার রিটার্ন, আর নাও আসতে পারে, কেননা এই অপরচুনিটি আর নাও আসতে পারে। তার মানে বাংলা বাক্যটাকে আপনি প্রথমে বুঝবেন, বুঝে এই ব্যাপারটা আসলে অনুভব করবেন যে এটা আসলে আর কোনভাবে প্রকাশ করা যায়। আপনি দিস চান্স মেই নট কাম রাউন্ড এগিন, কাম রাউন্ড এগিন মানে হচ্ছে কি বারবার আসা, রাউন্ড এগিন মানে হচ্ছে কি বারবার আসা। তার মানে এই সুযোগ বারবার নাও আসতে পারে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সো আমরা বলতে পারি উই মাস্ট ইউনাইট, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে সংস্কারের জন্য সবাই ঐক্যবদ্ধ হন, এই সুযোগ আর আসবে না। ইউনাইট ফর রিফর্ম, এভরিওয়ান শুড ইউনাইট ফর দ্য সেক অফ রিফর্ম, ফর রিফর্ম ফর দ্য সেক অফ রিফর্ম, লেটস ইউনাইট ফর রিফর্ম, সাচ অ্যান অপরচুনিটি মেই নেভার কাম ব্যাক। ওকে, সো আমরা এই ব্যাপারগুলো অনেকগুলো ফর্মেটে দেখাচ্ছি যাতে আপনি মানে অনুভব করতে গেলে, অনুবাদ করতে গেলে বিভিন্নভাবে ব্যাপারটাকে মনে রাখতে পারেন। এরপর দেখুন আমরা চলে যাই আমাদের পরবর্তী হেডলাইনের দিকে। পরবর্তী হেডলাইন ঠিক এই জায়গায় শুরু হয়েছে। দেখুন বলা হচ্ছে যে কুমিল্লায় দুর্বৃত্তায়নের প্রতীক হয়ে উঠেছিলেন বাহার। বাহার নামক একজন লোক কুমিল্লায় দুর্বৃত্তায়নের প্রতীক হয়ে উঠেছিলেন। তো এখানে ঘটনাটা কীরকম? যেমন কোথায়? এটা কুমিল্লায়। প্রথম অংশ হচ্ছে কোথায়? কুমিল্লায়। কী হয়েছিল? দুর্বৃত্তায়নের প্রতীক হয়ে উঠেছিলেন। তার মানে এই জিনিসটা তিনি হয়ে উঠেছিলেন, এটা হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার। কে হয়েছিলেন? বাহার। তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে বাহার। তাহলে বাহারকে আমরা যদি সাবজেক্ট ধরে করি, সাবজেক্ট ধরলাম বাহার, বাহার উঠেছিলেন, বিখেম বলতে পারেন, একদম ন্যাচারাল, একদম আক্ষরিক অর্থে উঠেছিলেন। বাহার বিখেম দুর্বৃত্তায়নের প্রতীক হয়ে, বিখেম আ সিম্বল, সিম্বল মানে হচ্ছে কি প্রতীক হয়ে উঠেছিলেন কিসের? অফ দুর্বৃত্তায়ন। দুর্বৃত্তায়ন মানে হচ্ছে কি যে আসলে সেখানে ললেসনেস, আইন কানুন ছিল না, ডিসঅর্ডার বা অনার্কির প্রতীক হয়ে উঠেছিল। কোথায়? ইন কুমিল্লা। এইভাবে আমরা ব্যাপারটাকে ফিল করতে পারি। তো এই ব্যাপারটাকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে দেখি, দেখুন এখানে আমরা বলতে পারি প্রথমে ইন কুমিল্লা, এই পার্টটা চলে গেল। তারপর বাহার বিখেম আ সিম্বল অফ ললেসনেস। অথবা বাহার আমি একটু চেঞ্জ করে বাহার টার্নড ইনটু এ সিম্বল, একটা প্রতীকে পরিণত হয়েছিল অফ আনার্কির ইন কুমিল্লা। অথবা ইন কুমিল্লা বাহার ইমার্জড। দেখুন ইমার্জ মানে হচ্ছে আবির্ভূত হওয়া, বেরিয়ে আসা। টার্নড ইনটু পরিণত হওয়া, বিখাম হয়ে উঠেছিল, ইমার্জড হয়েছিল অ্যাজ দ্য ইমব্যালম। ইমব্যালম মানেও কিন্তু প্রতীক অফ ডিসঅর্ডার, ইমব্যালম। ঠিক আছে, আমরা যদি এই ইমব্যালম শব্দটাকে একটু দেখি ডিকশনারি থেকে, দেখুন এখানে ইমব্যাল মানে হচ্ছে কি প্রতীকী চিহ্ন বা নিদর্শন, ইমব্যাল। তো অফ ডিসঅর্ডারের প্রতীকে পরিণত হয়েছিল। অথবা বাহার বিকেম আ রিপ্রেজেন্টেটিভ অফ ললেসনেস ইন কুমিল্লা। অথবা বাহার টার্নড ইনটু দ্য ফেস অফ ললেসনেস ইন কুমিল্লা। অথবা বাহার ইমার্জড অ্যাজ এ কি ফিগার অফ ললেসনেস ইন কুমিল্লা। কি ফিগার দিয়ে আপনি বলতে পারেন যে বাহার কী হয়েছিল? ইমার্জড হয়েছিল, আবির্ভূত হয়েছিল অ্যাজ এ কি ফিগার অফ ললেসনেস। ঠিক আছে, তো পুরো ব্যাপারটার অনুবাদ হচ্ছে কি যে কুমিল্লা, ইন কুমিল্লা দুর্বৃত্তায়নের প্রতীক, সিম্বল অফ ললেসনেস, সিম্বল অফ ডিসঅর্ডার হয়ে উঠেছিল, বিকাম ইমার্জ টার্ন ইনটু কে? বাহার। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা চলে যাই। দেখুন আমাদের পরবর্তী যে হেডলাইনটা সেটা হচ্ছে এখানে যে দুই জেলায় বন্যার উন্নতি, নেত্রকোনায় 123 গ্রাম প্লাবিত। এটার মানে হচ্ছে কি দুই জেলায় ইন 2 ডিস্ট্রিক্টস
বন্যার উন্নতি মানে বন্যার পরিস্থিতিটা উন্নতি হয়েছে, পরিস্থিতিটা কিছুটা উন্নতি হয়েছে। তার মানে দ্য কন্ডিশন অফ ফ্লাড হ্যাজ বিন ইমপ্রুভড, দ্য কন্ডিশন অফ ফ্লাড হ্যাজ বিন ইমপ্রুভড। নেত্রকোনা 123 গ্রাম প্লাবিত, 123 ভিলেজেস প্লাবিত মানে কি ইনানডেটেড, আপনি ইনানডেটেড দিতে পারেন অথবা সাবমার্জডও দিতে পারেন, সাবমার্জড প্লাবিত অর্থে সাবমার্জড, অথবা আপনি বলতে পারেন যে প্লাবিত অর্থে রিমেইন আন্ডার ওয়াটার, এটাও দিতে পারেন। অথবা আপনি চাইলে বলতে পারেন যে এটি আসলে প্লাবিত বলতে আর ফ্লাডেড বা বিভার হবে না, ফ্লাডেড, শুধু ফ্লাডেড, ঠিক আছে। কেন বিভার হবে না? কারণ এটা হেডলাইন। বিভারগুলো হাইট রেখে আমরা বলবো ইনানডেটেড, সাবমার্জড, রিমেইন আন্ডার ওয়াটার অথবা ফ্লাডেড, প্লাবিত অর্থে আমরা এই হেডলাইনটা ব্যবহার করতে পারি। যাই হোক, আমরা চলে যাই পরবর্তী হেডলাইনে। দেখুন পরবর্তী হেডলাইন এখানে বলা হচ্ছে কি যে ইসরায়েলের বিভিন্ন শহরে, তার মানে ইন দ্য সিটিজ অফ ইসরায়েল পাল্টা হামলা মানে হচ্ছে কি কাউন্টার অ্যাটাক, হিজবুল্লাহ ও হামাসের কি পাল্টা হামলা। তো এই পাল্টা হামলা হচ্ছে কাউন্টার অ্যাটাক। তো কে করেছে অ্যাটাকটা? হিজবুল্লাহ এবং হামাসের পাল্টা আক্রমণ কোথায়? ইন দ্য সিটিজ অফ ইসরায়েল। তো দেখুন ব্যাপারটাকে সাজিয়ে গুছিয়ে দেখলে ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা হামলা হিজবুল্লাহ ও হামাসের। হিজবুল্লাহ আর হামাস কী করেছে? লঞ্চড করেছে, আমি সেন্টেন্স আকারে লিখলাম, লঞ্চড করেছে কাউন্টার অ্যাটাকস, পাল্টা হামলা লঞ্চড করেছে অন ভেরিয়াস সিটিজ, বিভিন্ন শহরে ইন ইসরায়েলের, অথবা ভেরিয়াস সিটিজ ইন ইসরায়েল ওয়ার হিট, বিভিন্ন সিটি ওয়ার হিট আক্রান্ত হয়েছিল বাই কাউন্টার অ্যাটাকস, পাল্টা আক্রমণের মাধ্যমে দ্বারা। পাল্টা আক্রমণটা আসছে কোথা থেকে? ফ্রম হিজবুল্লাহ অ্যান্ড হামাস। আবার এখানে হিজবুল্লাহ অ্যান্ড হামাস রিটালিয়েটেড মানে কি? আমরা যদি একটু ডিকশনারি থেকে দেখি ব্যাপারটা, যে রিটালিয়েট, দেখুন এটার অর্থ হচ্ছে কি যে শোধ নিয়েছিল বা প্রতিহিংসা গ্রহণ করেছিল, যেটাকে আমরা বলি কি প্রতিশোধ করা বা শোধ লওয়া বা প্রতিশোধ নেওয়া অর্থে এটা আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তার মানে হিজবুল্লাহ অ্যান্ড হামাস কী করেছে? রিটালিয়েটেড, প্রতিশোধ গ্রহণ করেছিল, প্রতিশোধ নিয়েছিল উইথ স্ট্রাইকস, আঘাতের মাধ্যমে, আঘাত দিয়ে, হামলার মাধ্যমে অন মাল্টিপল সিটিজ, বিভিন্ন শহরে ইন ইসরায়েলের বিভিন্ন শহরে হিজবুল্লাহ অ্যান্ড হামাস কী করেছে? রিটালিয়েটেড করেছে। সেভারাল সিটিজ ইন ইসরায়েল ফেসড কাউন্টার অ্যাটাক্স, বিভিন্ন শহর কী করেছে? ইসরায়েলে কাউন্টার অ্যাটাক্সের সম্মুখীন হয়েছে ফ্রম হিজবুল্লাহ এবং হামাসের কাছ থেকে কাউন্টার অ্যাটাকের সম্মুখীন হয় সেভারাল সিটিজ ইন ইসরায়েল। হিজবুল্লাহ অ্যান্ড হামাস ক্যারিড আউট কাউন্টার অ্যাটাক্স মানে কি? পাল্টা হামলা সম্পাদন করা। ক্যারি আউট করা মানে কি? ওই পাল্টা হামলাটা অনুষ্ঠিত করা, পাল্টা হামলাটা চালানোর অর্থে ক্যারিড আউট কাউন্টার অ্যাটাক্স অ্যাক্রস ডিফারেন্ট ইসরায়েল সিটিজ। অথবা হিজবুল্লাহ অ্যান্ড হামাস লঞ্চড রিটালিয়েটরি, দেখুন রিটালিয়েটেড এটা ভার্ব ছিল, ভার্ব থেকে আমরা অ্যাডজেক্টিভ করে রিটালিয়েটরি অ্যাটাক্স মানে প্রতিশোধমূলক আক্রমণ, যেটাকে আমরা কাউন্টার অ্যাটাক্স বলি, এক কথায় কাউন্টার অ্যাটাক্স অথবা রিটালিয়েটরি অ্যাটাক্স অন মাল্টিপল ইসরায়েলি সিটিজ। ভেরিয়াস ইসরায়েলি সিটিজ কেম আন্ডার কাউন্টার অ্যাটাক মানে অসংখ্য বিভিন্ন ইসরায়েলি সিটিজ কেম আন্ডার কাউন্টার অ্যাটাক, তার মানে কাউন্টার অ্যাটাকের কবলে পড়েছে। আন্ডার কাউন্টার অ্যাটাকটা কার দ্বারা? বাই হিজবুল্লাহ অ্যান্ড হামাস, হিজবুল্লাহ এবং হামাস কর্তৃক পাল্টা আক্রমণের শিকার হয়েছে অসংখ্য ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা হামলা হিজবুল্লাহ ও হামাসের। এই হচ্ছে এটার অনুবাদগুলো, আমরা এইভাবে ব্যাপারটাকে ইংরেজিতে এক্সপ্রেস করতে পারি। ওকে, আমরা চলে যাচ্ছি পরের হেডলাইন। দেখুন পরের হেডলাইন আছে এক সপ্তাহে সারা দেশে গ্রেপ্তার 7,000-এর বেশি। তো এই ব্যাপারটা কি যে এক সপ্তাহে ইন এ উইক সারা দেশে অ্যাক্রস দ্য কান্ট্রি গ্রেপ্তার 7,000-এর বেশি, মোর দেন 7,000 হ্যাজ বিন অ্যারেস্টেড, গ্রেপ্তার হয়েছে সারা দেশ এক সপ্তাহে। এই হচ্ছে আমাদের প্রথম পেজের অ্যাট এ গ্লান্স হেডলাইনগুলো। আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন, ব্যাপারগুলো অনুভব করেছেন, এখানে যে জিনিসগুলো বোঝানো হয়েছে। দ্য ডেইলি স্টার অ্যাট এ গ্লান্স দেখার চেষ্টা করবো। তো চলুন শুরুতেই বাম পাশে যে হেডলাইনটা আছে সেটা একটু দেখে ফেলি। এখানে বলা হচ্ছে কি যে 2 months অফ ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকারের 2 মাস। হোপস স্টিল পারসিস্ট, দেখুন এখানে কি বলা হচ্ছে? হোপস হচ্ছে কি এখানে সাবজেক্টস, এই আশা স্টিল এখনও কী করছে? পারসিস্ট করছে। তাহলে পারসিস্ট করা মানে কি? যে থেকেই যাচ্ছে, রয়েই গেছে, আশা এখনও বিদ্যমান, আশা এখনও রয়ে গেছে, আশা এখনও আমরা দেখি, আশা চলে যায়নি, এরকম একটা সেন্স থেকে হোপস স্টিল পারসিস্ট এই হেডলাইনটি করা হয়েছে। তো দেখুন আমরা যদি এই বাক্যটি একটু ক্লিয়ার করি, হোপস স্টিল পারসিস্ট মানে আশা এখনও রয়ে গেছে, আশা এখনও বিদ্যমান। এক্ষেত্রে পারসিস্ট শব্দটির অর্থ হচ্ছে টু কন্টিনিউ ডুইং সামথিং ডেসপাইট ডিফিকাল্টিস অর অপোজিশন, মানে কোনো কিছুকে আপনি যতই ডিফিকাল্টিস দেখাচ্ছেন বা অপোজিশন বিরোধিতা করছেন, করার পরেও কি সেটা টু কন্টিনিউ ডুইং সামথিং, এটা রয়ে যাওয়া, কোনো কিছু থেকে যাওয়া, কোনো কিছু করে যাওয়া, এটা হচ্ছে কি পারসিস্ট মানে লেগে থাকা, যেটাকে বলা হয় অনবরত লেগে গেছে এরকম একটা সেন্স। যেমন হি ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, টু পারসিস্ট লেগে থাকবে, ইন দ্য স্টাডিজ ডেসপাইট মেনি চ্যালেঞ্জেস, অসংখ্য চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও স্টাডিসে অধ্যয়নে সে লেগে থাকবে, অধ্যয়ন সে চালিয়ে যাবে, এই সিদ্ধান্ত সে নিয়েছিল। ইফ ইউ পারসিস্ট ইন ইউর এফোর্টস, তুমি যদি তোমার প্রচেষ্টায় লেগে থাকো, প্রচেষ্টা চালিয়ে থাকো, প্রচেষ্টায় অটল থাকো, ইফ ইউ পারসিস্ট ইন ইউর এফোর্টস ইউ উইল এভেনচুয়ালি সাকসিড, তুমি অবশ্যই সফল হবে। দ্য প্রবলেম পারসিস্ট, সমস্যাটা কি? এখনও রয়ে গেছে। ইভেন আফটার সেভারাল অ্যাটেম্পটস, কয়েক দফায় প্রচেষ্টা চালানোর পরেও, টু ফিক্স ইট, এটাকে ঠিক করার কয়েক দফায় প্রচেষ্টা চালানোর পরেও এই সমস্যাটা পারসিস্ট মানে এখনও সমস্যাটা রয়ে গেছে। দ্য পারসিস্টেড, শি পারসিস্টেড, সে
লেগে থাকলো, ইন আস্কিং কোশ্চেন, প্রশ্ন করতেই লাগলো, প্রশ্ন করায় থাকলো, প্রশ্ন করতেই থাকলেন, আনটিল শি গট আ ক্লিয়ার আনসার, যে পর্যন্ত না সে একটা পরিষ্কার উত্তর পাচ্ছে সে পর্যন্ত সে কী করলো, প্রশ্ন করতেই থাকলো। দ্য রেইন পারসিস্টেড থ্রু আউট দ্য নাইট, সারা রাত বৃষ্টি হচ্ছিল বা বৃষ্টি হয়েছিল। এক্ষেত্রে দেখুন এখানে আমরা পারসিস্টের অনুবাদটা না করলেও হয় যে দ্য রেইন পারসিস্টেড থ্রু আউট দ্য নাইট, মানে সারা রাত বৃষ্টি হয়েছিল, এটার মধ্যেই কি পারসিস্টেডটা থাকে, মানে সারা রাত ধরেই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা থেকেছিল, বৃষ্টিটা লেগে গেছিলো, বৃষ্টিটা স্থায়ী হয়েছিল। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা চলে যাই আমাদের পরবর্তী হেডলাইনে। দেখুন পরবর্তী হেডলাইন হচ্ছে এই দিকে, আমরা যদি একটু দেখি, ইউনুস ইকোনমিক গ্যাম্বিট পেইং অফ, মানে কি এখানে বলা হচ্ছে ইউনুসের যেহেতু অ্যাপোস্ট্রফি ইকোনমিক গ্যাম্বিট মানে হচ্ছে চাল, আমরা অনেক সময় বলি না তার একটা চাল চলেছে বা কৌশল, তাহলে অর্থনৈতিক কৌশল বা অর্থনৈতিক চাল পেইং অফ মানে পে অফ করছে, পে অফ করা মানে হচ্ছে কি যে এটা এখন ফলাফল দিচ্ছে, কার্যকর হচ্ছে, এরকম একটা সেন্স। তো দেখুন আমরা যদি এটাকে একটু সাজিয়ে গুছিয়ে দেখাই, এখানে বাক্যটি শুরু হয়েছিল ইউনুস ইকোনমিক গ্যাম্বিট পেইং অফ, পে অফ করে তার গ্যাম্বিটটা পে অফ করেছিল। তো আমরা এখানে গ্যাম্বিট শব্দটা যদি একটু ডিকশনারি থেকে দেখুন, গ্যাম্বিট মানে হচ্ছে কি চাল বা কৌশল, গ্যাম্বিট, ইউনুস ইকোনমিক গ্যাম্বিট, ইউনুসের অর্থনৈতিক যে চালটা ছিল, যে কৌশলটা ছিল সেটা পেইং অফ, এখানে আপনি ভার্ব হিসেবে লিখতে পারতেন পেইড অফ, পে অফ, এভাবে লিখতে পারতেন পেইস অফ, যেহেতু এটা সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আপনি অ্যাস অর ইয়াস যোগ করতে হবে, সেক্ষেত্রে পেইস অফ লিখতে পারতেন, ইউনুস ইকোনমিক গ্যাম্বিট পেইস অফ। তো এটার মানে হচ্ছে কি পে অফ করা মানে হচ্ছে কি টু ইয়েল্ড দ্য পজিটিভ রিজাল্ট অর রিওয়ার্ড, মানে একটা পজিটিভ ইতিবাচক ফলাফল বা পুরস্কার পাওয়া, স্পেশালি আফটার হার্ড ওয়ার্ক অর এফোর্ট। এখানে ইল্ড মানে হচ্ছে ওই জিনিসটাকে গ্রহণ করা, ওই জিনিসটাকে হাতিয়ে নেওয়া, সুফলটাকে ভোগ করা। তো কঠোর পরিশ্রম বা প্রচেষ্টার পর একটি ইতিবাচক ফলাফল বা পুরস্কার পাওয়ার অর্থে আমরা বলি পে অফ করেছে সে, ঠিক আছে, তার কঠোর পরিশ্রম পে অফ করেছে, মানে কঠোর পরিশ্রমের ফল লাভ করেছে। যেমন অল হার হার্ড ওয়ার্ক ফাইনালি পেইড অফ, মানে তার সকল হার্ড ওয়ার্ক অবশেষে পেইড অফ হয়েছে, মানে প্রাপ্তি লাভ করেছে, ফলপ্রসূ হয়েছে, ঠিক আছে। তার মানে অল হার হার্ড ওয়ার্ক ফাইনালি পেইড অফ, প্রাপ্তি লাভ করেছে বা ফলপ্রসূ হয়েছে। ওয়েন শি গট দ্য প্রমোশন, যখন সে পদোন্নতি পেল, প্রমোশন পেল, তখনই তার সকল কঠোর পরিশ্রম পেইড অফ হয়ে গেছে, ফলপ্রসূ হয়েছে, কাজে লেগেছে, পুরস্কৃত হয়েছে, মানে তার পরিশ্রমের যে ইনভেস্টটা করেছে সেটার ফল পেয়ে গেছে, সেটা হচ্ছে পেইড অফ, ঠিক আছে। ইউর অল হার্ড ওয়ার্ক শুড বি পেইড অফ, তোমার সকল পরিশ্রম কি ফলপ্রসূ হওয়া উচিত। তারপর দেখুন ইনভেস্টিং ইন এডুকেশন, শিক্ষায় ইনভেস্ট করা, উইল পে অফ ইন দ্য লং রান, তোমাকে ফল দিবে, ফল দিবে ইন দ্য লং রান, ফলপ্রসূ হবে কি ভবিষ্যতে ফলপ্রসূ হবে, শিক্ষায় বিনিয়োগ ভবিষ্যতে ফলপ্রসূ হবে, এরকম সেন্সে ব্যাপারটা এখানে আমরা চলে যাচ্ছি। খেয়াল করুন এখানে আরও একটা পার্ট ছিল, সেটা হচ্ছে কি ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ মেড প্রোগ্রেস মানে হচ্ছে কি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার কী করেছে, অগ্রগতি সাধন করেছে। কোথায় করেছে? ইন ভিলিগার্ডেড ফিনান্সিয়াল সেক্টর। দেখুন এখানে ভিলিগার্ডেড ফিনান্সিয়াল সেক্টর বলতে আসলে কী বোঝাচ্ছে, খেয়াল করুন আমরা যদি ব্যাপারটাকে সাজিয়ে ব্যাপারটা বোঝাই যে ইন ভিলিগার্ডেড, এখানে ভিলিগার্ড তাহলে কি, ভিলিগার্ডেড এটা V3 বা ইডি যোগ করে V3 অ্যাডজেক্টিভ করা হচ্ছে, এটার মানে হচ্ছে আন্ডার সিভিয়ার প্রেশার অর ডিফিকাল্টিস, স্পেশালি বিং অ্যাটাকড অর সারাউন্ডেড, কখনো আক্রমণ কিংবা ঘেরাও করা হয়, এইরকম একটা আবদ্ধ অবস্থাকে আমরা ভিলিগার্ডেড বলি। আবার অনেক সময় আন্ডার প্রেশার, সিভিয়ার প্রেশার ও ডিফিকাল্টিসের মধ্যে যে জিনিসটা থাকে সেটাকে আমরা ভিলিগার্ডেড বলি। কোনো একটা বিষয় যদি ভিলিগার্ডেড হয় এটার মানে হচ্ছে সংকটাপন্ন অবস্থায় আছে অথবা ঘেরাও অথবা অবরুদ্ধ আছে। যেমন এখানে দেখুন দ্য ভিলিগার্ডেড সিটি, তার মানে অবরুদ্ধ সিটি বা ঘেরাও করা সিটি, শহরটি ফাইনালি সারেন্ডার্ড, আত্মসমর্পণ করলো আফটার উইকস অফ সিজ, এক সপ্তাহ ধরে অবরোধের পর এই ভিলিগার্ডেড ঘেরাও করা অবস্থা সিটিগুলো আত্মসমর্পণ করলো। এখানে দ্য ভিলিগার্ডেড কোম্পানি, এখানে কোম্পানিটা ভিলিগার্ডেড মানে কি চাপের মধ্যে আছে, কঠিন ডিফিকাল্টিসের মধ্যে আছে, তার মানে এটা কি বলতে পারেন, সমস্যার মধ্যে আছে, আর্থিক সমস্যার মধ্যে জর্জরিত অর্থে এই কোম্পানিটাকে আমরা বলতে পারি ভিলিগার্ডেড কোম্পানি। এটাকে বলতে পারেন যে সমস্যার মধ্যে জর্জরিত কোম্পানি, অথবা আপনি বলতে পারেন সংকটাপন্ন কোম্পানি, এটাকে একই অর্থ বলতে হবে সেরকম না। ভিলিগার্ডেড মানিটা হচ্ছে যে কোথাও আন্ডার সিভিয়ার প্রেশার ও ডিফিকাল্টিসের মধ্যে থাকতে পারে, অথবা আপনি যদি আক্রমণের বা কারো মাধ্যমে আপনি ঘেরাও হন সেটাও আপনি ভিলিগার্ডেড হতে পারেন, ঠিক আছে, এরকম সেন্সে এখানে ভিলিগার্ডেড ফ্রেজটি ব্যবহার করা হয়। তাহলে এখানে বলা হচ্ছে ভিলিগার্ডেড ফিনান্সিয়াল সেক্টর, তার মানে কি সংকটাপন্ন আর্থিক খাত, অথবা বলতে পারেন সমস্যায় জর্জরিত ফিনান্সিয়াল সেক্টরে ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ মেড প্রোগ্রেস, অন্তর্বর্তী সরকার কি করেছে, সংকটাপন্ন আর্থিক খাতে উন্নতি করেছে বা অগ্রগতি সাধন করেছে, এরকম একটা সেন্সে অনুবাদটা হয়ে যায়। ওকে, চলে যাই আমরা পরের হেডলাইন হচ্ছে ঠিক এই দিকে, পাবলিক অর্ডার ইয়েট টু বি ফুললি। দেখুন এখানে পাবলিক অর্ডার মানে হচ্ছে কি জনশৃঙ্খলা, পাবলিক অর্ডার, এখানে নেগেটিভ অর্থ দিচ্ছি, টু বি ফুললি রিস্টোর্ড, এটা যেহেতু সাবজেক্ট এটা পেসিভ করা হয়েছে, টু বি ফুললি রিস্টোর্ড, মানে এখানে যদি না থাকতো তাহলে টু বি ফুললি রিস্টোর্ড মানে এটাকে পুনরুদ্ধার করা হয়েছে, সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা হয়েছে, জনশৃঙ্খলা সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা হয়েছে। আর দেওয়ার অর্থ হচ্ছে কি যে এখনও পুনরুদ্ধার করা হয়নি, এখন চলছে, এখনও হয়নি, সামনে হয়তো হবে। এরপর বলা হচ্ছে পুলিশ ইনার্শিয়া টু ব্লেম, এখানে ইনার্শিয়া মানে হচ্ছে কি পুলিশের জড় অবস্থা, টু ব্লেম হচ্ছে কি দায়ী করা যায়, এখানে একটা বিভার্ব ছিল ইজ টু ব্লেম, পুলিশ ইনার্শিয়া ইজ টু ব্লেম, পুলিশের যে নিষ্ক্রিয়তা বা জড়তা, নিষ্ক্রিয়তাই হচ্ছে কি দায়ী, এই কারণে কি পুলিশের নিষ্ক্রিয়তাই দায়ী। আমরা যদি ওটা একটু সাজিয়ে গুছিয়ে দেখি,
তো খেয়াল করুন এখানে বলেছিলাম পাবলিক অর্ডার হচ্ছে কি জনশৃঙ্খলা ইয়েট টু বি ফুললি রিস্টোর্ড মানে হচ্ছে কি পুরোপুরি পুনরুদ্ধার হয়নি, এখনো হয়নি। অ্যান্ড পুলিশ এনার্শিয়া হচ্ছে কি জড়তা ফিজিক্সের ভাষায়, বাট এখানে হবে কি নিষ্ক্রিয়তা, টু ব্লেম দায়ী, পুলিশের নিষ্ক্রিয়তাই দায়ী, দেখুন একটু যুক্ত করা হয়েছে এখানে, এই জিনিসটাকে ইজ টু ব্লেম। এই ফ্রেজটা সেন্টেন্সে ঠিক এইভাবে বসে, ধরেন সাবজেক্ট বি ভার্ব প্লাস টু ব্লেম, এইখানে এইভাবে সাবজেক্ট দিয়ে যদি টু ব্লেম এই ফ্রেজটা আপনি ব্যবহার করেন, এর মানে হচ্ছে সাবজেক্টটাই দায়ী, কোনো কিছুর জন্য সাবজেক্টটাই দায়ী। বি টু ব্লেম মানে টু বি রেসপন্সিবল ফর এ মিস্টেক আর কোনো একটা ফল্টের জন্য দায়ীকে আমরা বলি কি বি টু ব্লেম, কোনো ভুল বা দোষের জন্য দায়ী হওয়াকে আমরা বলি কি বি টু ব্লেম। আমরা একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন হি ইজ টু ব্লেম মানে কি সেই দায়ী, হি ইজ টু ব্লেম সেই দায়ী ফর দ্য প্রজেক্টস ফেইলার, এই প্রজেক্টের ব্যর্থতা, এই প্রকল্পের ব্যর্থতার জন্য তিনিই দায়ী, হি ইজ টু ব্লেম, তাকেই দায়ী করা যায় বা তিনিই দায়ী। ইফ এনিওয়ান ইজ টু ব্লেম, যদি কাউকে দায়ী করা যায়, ইটস দ্য ম্যানেজমেন্ট অফ ফর পোর প্ল্যানিং, বাজে পরিকল্পনার জন্য আসলে এটা হয়েছে। যদি কাউকে দায়ী করার হয়, যদি কেউ দায়ী হয় তাহলে সেটা কি হবে, পোর প্ল্যানিং, বাজে পরিকল্পনার যে ব্যবস্থাপনা সেটাই হচ্ছে কি দায়ী। তার মানে বি টু ব্লেম হচ্ছে সাবজেক্টকে দায়ী করার অর্থে আমরা ব্যবহার করতে পারি। যদি আপনাকে বলি যে ইউ আর টু ব্লেম, তুমিই দায়ী ফর ডুইং সামথিং, এটা করার জন্য ইউ আর টু ব্লেম, তোমাকেই দায়ী করা যায় বা তুমি দায়ী, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমাদের এই ছিল আজকে প্রথম তার ডেইলি স্টার অ্যাট এ গ্লান্স। আশা করি ব্যাপারটা অনুভব করেছেন, ফিল করেছেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।